আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পদার্থবিজ্ঞান কাজ, শক্তি ও ক্ষমতা এসএসসি ব্যাচ 25-এর জন্য আজকে ক্লাস নাম্বার 2। তো এখানে গতকাল ক্লাস 1-এ কাজ, শক্তি ও ক্ষমতার প্রথম দিকের যে মোটর সম্পর্কিত বা কাজ এবং ক্ষমতা সম্পর্কিত যেই থিওরিগুলো আছে এই থিওরিগুলো দেখাইছিলাম, প্লাস এই 15টার মতো ম্যাথ করাই দিছিলাম। এখান থেকে প্রথম কয়টা মানে মোটর রিলেটেড যত কঠিন ম্যাথগুলো আছে সবগুলাই করাই দিছি। আজকে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র পড়ব, পাশাপাশি কিছু সৃজনশীল দেখব। তো এখন বাজে 7:01, 7:05 কারেক্ট পড়ানো শুরু করব। আমি আগে থেকেই বলে দিচ্ছি, এই 4 মিনিটের মধ্যে তোমরা ক্লাসটা শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করো। আমিও ক্লাসটা একটু শেয়ার দিয়ে আসি। তোমরা একটু ক্লাসটা বন্ধুদেরকে মেনশন করো এবং নিজ টাইম লাইনে শেয়ার করে দাও। আমি একটু ক্লাসটা দিয়ে দেই হোয়াটসঅ্যাপ এবং মিনিট। কেউ একটু মেসেঞ্জার গ্রুপটাতে একটা এভরিওয়ান মেনশন করে দাও তো। কেউ মেসেঞ্জার গ্রুপটাই এভরিওয়ান মেনশন করে দাও। আমি গ্রুপগুলোতে দিয়ে দিছি 7:03 বাজে। আমি কারেক্ট 5-এই পড়ানো শুরু করব। তো একদম জিরো বেসিক টু সৃজনশীল সব কভার করে দেব। 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত যেই সৃজনশীলগুলো আসছে এই সৃজনশীলগুলো আগামীকাল সলভ করে দিব। সৃজনশীলগুলো আগামীকাল সলভ করে দেব। আগামীকাল সৃজনশীল টেস্ট পেপার সলভ ক্লাস নিব। গতকাল অর্ধেক পড়াইছি, আজকে সৃজনশীলও পড়াবো। কিছু সৃজনশীল পড়াবো, বেসিকের পাশাপাশি কিছু সৃজনশীল পড়াবো। তবে আগামীকাল ক্লাসটা টোটালি থাকবে সৃজনশীল এবং এমসিকিউ এর উপর। পদার্থবিজ্ঞান প্রতিটা অধ্যায় 3টে করে ক্লাসে শেষ হবে। রসায়ন শেষ হবে প্রতিটি অধ্যায় 2টি ক্লাসে, এবং উচ্চতর গণিতে অধ্যায় মানে যেই কয়টা অধ্যায় অনুযায়ী ক্লাস লাগবে। কোনো অধ্যায়ে কম লাগবে, কোনো অধ্যায়ে বেশি লাগবে। যেরকম দ্বিপদী বিস্তৃতিতে দেখা যাবে যে একদিনে হয়ে যাবে, আবার দেখা যাবে যে স্থানাঙ্ক জ্যামিতি 4 দিন লাগবে, ত্রিকোণমিতি 4 ঘন্টা লাগবে, মানে 4 দিন নেওয়া লাগবে, এরকম হবে। কেউ একটু এভরিওয়ান মেনশন করে দাও, মেসেঞ্জার গ্রুপটাই এভরিওয়ান মেনশন করে দাও। এবং ক্লাস অবশ্যই জাকিরস এডুকেশন ফেসবুক পেজটা ফলো করে রাখো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ইউটিউবে রেকর্ড পাবা এবং লাইভ ক্লাসের নোটিফিকেশন পাইতে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখো। আমি এখন কমেন্টে যাই, তারপর শুরু করে দেব। কমেন্টগুলোর মধ্যে যায় নেই জাস্ট।
5-এই পড়ানো শুরু করব। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি এখন শুরু করব। কাজ শক্তি ও ক্ষমতা গতকাল যেখানে রাখছিলাম তারপরে তো এখান থেকে করানোর চেয়ে আমি আগে একটা আমার নিজের মতো করে একটা ম্যাথ করাই নেই, তারপরে এখান থেকে করাইব। দেখো যে কিছুক্ষণ থাকো, ক্লাস ভালো লাগবে। তোমাদের পরীক্ষার মধ্যে মাস্ট বি কাজ শক্তি ক্ষমতা থেকে 2টা সৃজনশীল আসে, এমন ম্যাক্সিমাম বছরগুলোতেই 2টা সৃজনশীল আসে এই অধ্যায়গুলো থেকে, এই অধ্যায়টা থেকে। তো এই অধ্যায় থেকে কোশ্চেনটা কেমন হয়, ধরো যে এরকম একটা জায়গায় এই যে এরকম একটা বস্তু আছে, ধরো এই বস্তুটার ওজন হচ্ছে কত কেজি, 5 কেজি। তো বস্তুটা মুক্তভাবে মাটিতে পড়তে দেওয়া হলো, মুক্তভাবে কি করতে দেওয়া হলো, ভূমিতে পড়তে দেওয়া হলো। এই যে অ্যাবি হচ্ছে কি, ধরো যে এই এমএনটা হচ্ছে কি ভূমিতে পড়তে দেওয়া হলো, যে উপরের ধরো এটা এ, এই বিন্দুটার নাম হচ্ছে বি, এই বিন্দুটার নাম হচ্ছে সি, এটা হচ্ছে কি ডি। 3টা বিন্দু, এদের মধ্যে দূরত্বটা দেওয়া আছে। মনে করো যে এই সম্পূর্ণ দূরত্বটা মানে কত মিটার, ধরো যে এখান থেকে 100 মিটার উচ্চতায় আছে। কত মিটার, 100 মিটার উচ্চতায় আছে। এরপর বইলা দিল যে এইটুকুর, এই যে ডি থেকে সি পর্যন্ত এইটুকুর দূরত্ব হচ্ছে 30 মিটার, 30 মিটার বইলা দিল। আবার মনে করো যে এই যে সম্পূর্ণটার উচ্চতা বইলা দিছে, ধরো সম্পূর্ণটার উচ্চতা বইলা দিছে 50 মিটার, এরকম। তো এখন কোশ্চেনটা করলো যে ধরো প্রশ্ন করলো যে উদ্দীপকের, আমি এরকম ম্যাথ করাই দেবো, দেখবো যে সম্পূর্ণ বেশি ক্লিয়ার হয়ে যাবে। এই যে এরকম উদ্দীপকের বস্তুটি কি যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলেছে কিনা। এই যে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলেছে কিনা, নিত্যতার সূত্র মেনে চলেছে কিনা। এই যে এরকম একটা কোশ্চেন। এখন দেখো যে এটার আনসারটা আমি এখানে করব না, এটার আনসারটা আমি অন্য জায়গায় করি, এটার আনসারটা আমি এখানে করব। যে এই যে এইটার যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলেছে কিনা, এরকম একটা কোশ্চেন যদি তুমি শিখো, তুমি যে কোনো কোশ্চেনের আনসার করতে পারবা। এই যে বস্তুটা দেওয়া আছে কত কেজি, 5 কেজি ভরের একটা বস্তু দেওয়া আছে। দেখো যে এইটুকুর দূরত্ব দেওয়া আছে 30, এই যে 30, এই যে এখান থেকে এই টুকুর দেওয়া আছে 50। তার মানে কি এইটুকুর দূরত্বটা আমি বের করতে পারবো না, চাইলে এইটুকুর দূরত্বটা আমি বের করতে পারবো না। এই 50 থেকে 30 বাদ দিলে কত থাকে, 20। তার মানে এই যে বিসি এর দূরত্বটা কত, 20। এভাবে বের করতে পারবা। তোমার পরীক্ষার মধ্যে এইভাবে দূরত্বগুলা বের করা লাগে। দেখো যে এইটুকু যদি 50, এইটুকু 30, এইটুকু 50, তো এইটুকুর কত, এই সম্পূর্ণটা থেকে এটা বাদ দিলে যা থাকবে এটাই হচ্ছে কি বিসি এর দূরত্বটা 20 পেয়ে গেলাম। তাহলে এইটুকু 50 হইলে বাকি এইটুকু কত, 50ই হবে, কারণ সম্পূর্ণটা 100। এই সম্পূর্ণটা যদি 100 হয়, এইটুকু যদি 50 হয়, তাহলে এইটুকু কত, 50 মিটার। এইভাবে তোমার দূরত্বগুলা কি করতে হবে, বুঝে নিতে হবে। দূরত্বগুলা কি করতে হবে, মানে এটা কিন্তু সাধারণ বেসিক, এটা তোমার বুঝতে হবে। এটা তুমি গণিতের জ্যামিতির মধ্যেও এটা পইরা থাকো এইরকম বিষয়গুলা, তখন এই কোশ্চেনগুলোর আনসার তুমি কিভাবে দেবা পরীক্ষার মধ্যে। তো তুমি কি করবা জানো, ঘ নাম্বারই তো নর্মালি এই ধরনের কোশ্চেনগুলো আসে। লিখবা যে ডি বিন্দুতে, এই যে ডি বিন্দুতে বিভব শক্তি, আগে আমরা বিভব শক্তি নির্ণয় করি। বিভব শক্তিরে আমরা ইপি দ্বারা সূচিত করি। বিভব শক্তিরে আমরা কি দ্বারা সূচিত করি, ইপি দ্বারা সূচিত করি। বিভব শক্তি ইপি ইকুয়াল টু হবে এম জি। বিভব শক্তির সময় উচ্চতাটা হিসাব করা হয় ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে। মনে করো একটা আম গাছে, একটা আম গাছ কি যে ভূমি থেকে একটু উপরে থাকে না, আম গাছে একটা আম ঝুলে আছে। তো ওই আমটার ভিতরে কি আছে, একটা বিভব শক্তি আছে। আমটা যখন মাটিতে পড়ে তখন এই বিভব শক্তিটা কিসে রূপান্তরিত হয়, গতি শক্তিতে রূপান্তরিত হয়।
ভূমি থেকে যে কোনো উচ্চতায় একটা বস্তু থাকলে তার মধ্যে কি থাকে, একটা বিভব শক্তি সঞ্চিত থাকে। যেরকম আমি বর্তমানে ভূমি থেকে 6 তলা উপরে আছি, তাহলে আমার মধ্যে একটা কি বিভব শক্তি জমা আছে। আমি যদি এখান থেকে লাফ দেই, মানে এই ছাদ থেকে যদি একটু লাফ দেই না, জাস্ট পড়ে যেতে চেষ্টা করি সাইড দিয়ে, তাহলে কি হবে যে আমার ভিতরে যে বিভব শক্তিটা আছে এই বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। এখন তোমরা যারা ভূমিতে আছো তোমার মধ্যে কিন্তু কোনো বিভব শক্তি নাই, কারণ তুমি সরে গেলেও তোমার এই বিভব, তুমি কোনো গতিশক্তিতে, তোমার এই বিভব শক্তি নাই বিধায় তোমার গতিশক্তিতে রূপান্তরিত হবে না। তো যে কোনো একটা বস্তু ভূমি থেকে উপরে থাকলে তার মধ্যে কি থাকে, বিভব শক্তি সঞ্চিত থাকে। বিভব শক্তির এই ক্ষেত্রে দূরত্বটা আমরা কোথা থেকে হিসাব করব, ভূমি থেকে হিসাব করব। এই যে ভূমি এ থেকে এই ডি পর্যন্ত দূরত্বটা কত, এই যে এডি লেখা দিবা, ডিরেক্ট এডি লেখা দিলাম, এডি। এডি এর মানটা কত, 100। এই যে এডি এর মানটা, এই যে সম্পূর্ণ মানটা কত, 100 মিটার। তো এখন দেখো যে এম এর মানটা তোমরা গতকালের মতো ক্যালকুলেটর দিয়ে মানগুলা একটু বইলা দিবা। এম এর মানটা হচ্ছে 5, জি এর মানটা হচ্ছে 9.8, আর এডি এর মানটা হচ্ছে কত, এডি এর মানটা হচ্ছে 100 মিটার, 100। তো এরপর দেখো যে এটা কত আসে, একক হচ্ছে কি বিভব শক্তির একক হচ্ছে জুল, শক্তির একক কি জুল। এখানে একটা মান আসবে, মানটা একটু কমেন্টে জানায় দেবে, বিভব শক্তি। এরপরে লিখবা ডি বিন্দুতে গতিশক্তি, প্রতিটা বিন্দুতে দুইটা শক্তি থাকে, একটা বিভব শক্তি আর একটা গতিশক্তি। ডি বিন্দুতে গতিশক্তি, গতিশক্তিকে আমরা ইকে দ্বারা সূচিত করি। গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তবে এখানে লিখবা কি ভিডি স্কোয়ার, মানে ডি বিন্দুতে বস্তুটার বেগ হাফ এম ভি স্কোয়ার, এটা কি গতিশক্তির সূত্র। তো ভিডি লিখলাম কি জন্য, 4900 জুল। ভিডি কেন লিখলাম, ডি বিন্দুতে গতিটা, এই ডি লিখলাম কেন, ভিডি মানে ডি বিন্দুতে বেগ। এখন দেখো যে ডি বিন্দুতে বস্তুটা স্থির আছে, যার কারণে বি এর মানটা কি হবে, 0 হবে। এম এর মানটা যদি আমি বসাই, ধরো 5 বসাইলাম, ডি এর মানটা কত, 0। কারণ কি এই বিন্দুতে বস্তুটা স্থির আছে, তার মানে গতিশক্তির মান কত, 0 জুল। এরপরে লিখবা যে সুতরাং ডি বিন্দুতে মোট শক্তি, ডি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি ইকুয়াল টু কি ইপি প্লাস ইকে। ইপি ডি লিখবা, এই যে ইকে ডি লিখবা, ইপি ডি লিখবা প্লাস ইকে ডি, মানে ডি বিন্দুর গুলা। তো এখানে 4900 প্লাস কত 0 সমান সমান 4900 জুল। ডি বিন্দুতে মোট শক্তি বের করলাম না, ডি বিন্দুতে মোট শক্তি বের করলাম। এবার বের করব আমরা সি বিন্দুতে, লিখবা যে সি বিন্দুতে, সি বিন্দুতে বিভব শক্তি। বিভব শক্তির ক্ষেত্রে যে সি বিন্দুতে বিভব শক্তি, আমরা কি বিভব শক্তিরে ইপি দ্বারা সূচিত করি, যেহেতু সি বিন্দুতে ইপিসি লিখলাম। ইপিসি ইকুয়াল টু কি এমজিএস, এমজিএস বিভব শক্তির সূত্র হচ্ছে এমজিএস। তবে এইচটা হচ্ছে কি ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে। দেখো যে এই সি বিন্দুটা ভূমি থেকে কতটুকু, এই যে এইটুকু হচ্ছে 50, এই যে এইটুকু হচ্ছে 50, এইটুকু হচ্ছে 30, 50 আর এইটুকু হচ্ছে কত 20। এই যে বলে দিচ্ছে 50 আর 20 দূরত্বটা কত 70 আছে। তো এই যে এসি লেখা দিব, ডিরেক্ট আমি লিখে দিব কি এসি। এখন এসি এর দূরত্বটা দেখো, যদি বিডি এরটা 50 হয়, তার মানে কি এবি এরটাও 50। এই যে এইটুকু হচ্ছে 50, এইটুকু, এই যে এইটুকু তো দূরত্ব 50 আর 20 কত 70। এসি এর মানটা কত 70, এম এর মানটা 5, জি এর মানটা 9.8, আর এসি এর মানটা কত 70। এইটা কত জুল আসে এটা একটু আমাকে কমেন্টে জানায় দাও যে এত জুল আসে। সি বিন্দুতে বিভব শক্তি বের করলাম। এবার সি বিন্দুতে গতি শক্তি বের করব। প্রতিটা বিন্দুতে দুইটা শক্তি। সি বিন্দুতে গতি শক্তি একটা ম্যাথ করাই দেব, 100টা ম্যাথ করতে পারবা। গতি শক্তি ইকেসি ইকুয়াল টু হাফ এম ভিসি স্কোয়ার। হাফ এম কি ভিসি স্কোয়ার। আনসারটা কত 3320। একজনে বললো 30, আবার একটু জানাও যে কত 20 না 30। হাফ এম ভিসি স্কোয়ার। এখানে একটা বিষয় 30 3430। আমি ময়মনসিংহ যাব জাস্ট ক্যালকুলেটরটা আনার জন্য। 3430 এই যে এত জুল আসলো সি বিন্দুতে। হ্যাঁ, এবার সি বিন্দুতে গতিশক্তি কে ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার ভিসি স্কোয়ার। এখন দেখো যে এই বিসি এর মানটা আমরা কেমনে বের করব। হাফ এম তো জানাই আছে, এম এর মান ধরো 50,
এখন ভিসি স্কোয়ার ইকুয়াল টু আমরা কেমনে বের করতে পারি? আমরা কি জানি না এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GS এইচ 2GS এই সূত্র জানো না? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GS বা 2GS একই কথা। ভি স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস 2GS। এখন দেখো যে এই বিন্দুতে আদি ব্যাগটা 0 ছিল, শেষ ব্যাগটা বের করব। বা এই যে দেখো ভিসি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে কি আদি ব্যাগটা 0 ছিল, 0 স্কোয়ার লিখে দিলাম, প্লাস 2GS 2 জি এর জায়গায় জি থাকবে, এইচ এর জায়গায় কি এই যে বস্তুটা এই যে এই ডি থেকে কোন জায়গায় আসছে? সি জায়গায় আসছে, তার মানে আমি লিখে দেব কি ডিসি। বুঝতে পারছো কিনা একটু রাফের অংশটা কমেন্টে জানাও, এই অংশটা বুঝতে পারছো কিনা? দেখো আমি আরেকবার বুঝাই দিই। ভিসি স্কোয়ারটা কেমনে বের করব? সি বিন্দুতে বস্তুর ব্যাগ, সি বিন্দুতে বস্তুটা কি উপর থেকে যখন পড়তে থাকলে কি বস্তুর ব্যাগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। বস্তুটা এখানে স্থির ছিল, ব্যাগটা শূন্য ছিল, বস্তুটা যখন পড়তেছে তখন আস্তে আস্তে ব্যাগটা কি হইতেছে? বৃদ্ধি পাইতেছে। ব্যাগটা কতটুকু বৃদ্ধি পাইছে এই মানটা আমরা বের করব। কেমনে বের করব? আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GS, এটা হচ্ছে কি গতির সূত্র। তো এই যে ভিসি স্কোয়ার ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার মানে আদি ব্যাগ, ইউ এর মানটা সবসময় 0 কারণ বস্তুটা আদিতে শূন্য ছিল, প্লাস 2G এইচটা আমি কোন জায়গায় ব্যবহার করব? কতটুকু দূরত্ব অতিক্রম করছে? সিডি দূরত্ব অতিক্রম করছে, ডি থেকে সি পর্যন্ত আসছে, মানে ডিসি বা সিডি একই কথা, ডিসি। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো? এবার যারা বুঝতে পারছো তারা একটু ওয়াই লেখো, না বুঝতে পারলে নো এন লেখো। যে এবার আমি এখান থেকে কি বসাই দিব? ইউ স্কোয়ার, তো ইউ স্কোয়ারের মানটা কত? 0 লিখলাম না, 0 লিখলেও যে কত 0 প্লাস লিখলাম না, এই যে 2G এইচ এর জায়গায় আমি কি বসাই দিব? ডিসি বা সিডি, এই যে ডিসি বসাই দিলাম, ডিসি। এবার দেখো যে এই 2 কাটা, এই যে 5 ইন্টু জি এর মানটা 9.8 ইন্টু ডিসি এর মানটা কি উপর থেকে, গতিশক্তির ক্ষেত্রে দূরত্বটা হবে উপর থেকে, বিভব শক্তির ক্ষেত্রে হবে ভূমি থেকে। তো ডিসি এর মানটা হচ্ছে 30। এই মানটা একটু কত হয়, কত জুল হয় আমাকে একটু কমেন্টে জানায় দাও। এরপর আমরা বের করব যে সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি, এই যে ইসি লিখবা। সি বিন্দুতে মোট শক্তি এখানে কি লিখছিলাম? সি বিন্দু, ডি বিন্দুতে এই যে ইডি, ইসি ইকুয়াল টু কি লিখবা? ইপিসি প্লাস ইকেসি কত হয়? 1470। এবার দেখো যে ইপি এর মানটা হচ্ছে 3430 আর ওইটার মানটা হচ্ছে 1470। দেন এটা দেখবা যে 4900 জুল আসে। তার মানে আমি কি দেখলাম? ডি বিন্দুতে মোট শক্তি যে যত, সি বিন্দুতে মোট শক্তি তত। আর অবশ্যই মোট শক্তিগুলা সমানই হবে। যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র সবসময় মাইনাস হলে, না মাইনাস হলে এরকম হয় না, সবসময় মাইনাস হলে। তো আমি দুইটা বিন্দু দেখালাম, আমি আরও দুইটা দেখাতে পারবো, এই বি বিন্দু দেখাতে পারবো, এ বিন্দু দেখাতে পারবো। কিন্তু তোমার পরীক্ষায় আসলে এতগুলা করার দরকার নেই, তুমি দুইটা কইরা দেখাই দিবা যে অনুরূপভাবে বি বিন্দু এবং এ বিন্দুতেও মোট শক্তির পরিমাণ কি সমান। যেহেতু আমি পরীক্ষা দিচ্ছি না, তোমাদেরকে শিখাইতেছি, সেই জন্য আমি তোমাদেরকে 4টা বিন্দুতেই দেখাই দিব। এবার বি বিন্দুতে দেখবো আমরা। এবার লিখব যে বি বিন্দুতে, এবার আমরা কি লিখব? যে বি বিন্দুতে লিখব যে বি বিন্দুতে বিভব শক্তি ইপি বি লিখলাম। বিভব শক্তি ইপিবি ইকুয়াল টু কি এম জি এইচ এর ক্ষেত্রে বি বিন্দুতে যেহেতু বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতাটা হিসাব করা হয় কি ভূমি থেকে, এম জি এ বি লিখবা। এ বি ভূমি থেকে কি এ বি দূরত্বে আছে, তো এম এর মানটা 5, জি এর মানটা 5 কেজি, জি এর মানটা 9.8, এ বি এর মানটা হচ্ছে 50। এইটা একটু কমেন্টে জানায় দাও যে কত জুল আসে। এবার আমরা লিখবো যে বি বিন্দুতে গতিশক্তি ই কে বি ইকুয়াল টু 4410, 1470। কি বলো? আচ্ছা 1470 যোগ করে দেখি, 0 0 7 আর 3 10 0, 7 এর 1 4 4 8 আর 1 9, আর এখানে 3 আর 1 4। ঠিকই আছে, ভুল বলো কেন? বি বিন্দুতে গতিশক্তি হাফ এম,
এই যে ভিবি স্কোয়ার মানে বি বিন্দুতে যে ব্যাগটা হয় হাফ এম কি ভিবি স্কোয়ার। এবার দেখো যে হাফ লিখলাম, তোমাদের মন খারাপ হইতে পারে যে ভাই কেন শুধু 2GS লেখেন। আচ্ছা এবার সূত্রটা সবটা লিখবো। এই যে ইউ স্কোয়ার প্লাস 2GH, এইচ এর জায়গায় কি লিখবো, উপর থেকে কতটুকু, উপর থেকে কোন দূরত্ব, ডিবি, এই যে ডিবি লেখা দিব, এই যে ডিবি দূরত্ব। তো এবার দেখো যে হাফ এম ইন্টু ইউ এর মানটা কি 0, 0 প্লাস 2GH 2G, ডিবি এর মানটা কত, দেখো যে ডি থেকে বি পর্যন্ত দূরত্বটা কত, এইটুকু 30, এইটুকু 20, কত 50, 30 আর 20 কত 50, বা এই যে 50 দেওয়াই আছে, এখানে 50 দেওয়াই আছে ডিবি। দেন এখানে লেখা দেবো যে 50, এই যে দেখো হাফ এম, 0 প্লাস যে কথা না থাকে একই কথা, ইন্টু দিয়ে লেখা দিব এই যে 2G ইন্টু কত 50। তো দেখো যে 2 কাটা, এম এর জায়গায় লিখবা 5, জি এর জায়গায় 9.8 ইন্টু 50, এইটুকুর মান আসবে কত, এইটুকু কত আসছিল 2450 না, এই যে 2450, এখানেও 2450 জুল। এরপরে লিখবা যে সুতরাং বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি ইপিবি ইকুয়াল টু কি, ইপিবি ইকুয়াল টু এই যে ইবি লিখবা, ইবি লিখবা যে ইপিবি প্লাস ইকেবি। তো ইপিবি এর মানে যে 2450 প্লাস 2450, তো কত হইলো 4900 জুল। তো আমি দেখলাম যে বি বিন্দুতেও মোট শক্তির পরিমাণ কি সমান 4900 জুল আসলো। আমি চাইলে এ বিন্দুতেও এটা দেখাই দিতে পারবো। এবার দেখো যেহেতু আমি তোমাদেরকে বুঝাইতেছি, আমি 4টা বিন্দুতে দেখা দিব। এবার এ বিন্দুতে লিখবা যে এ বিন্দুতে বিভব শক্তি, এই যে বিভব শক্তি, এ বিন্দুতে বিভব শক্তি ইপিএ ইকুয়াল টু এমজি এইচ, এইচ এর জায়গায় কি লিখবা 0 লেখা দিবা। কেন 0 লিখবা, দেখো যে এ বিন্দুটা হচ্ছে ভূমি, মানে ভূমি থেকে কোনো দূরত্ব নাই, 0 দূরত্বে আছে, তার মানে এ বিন্দুতে বিভব শক্তির মান কত 0 জুল। এ বিন্দুতে গতিশক্তি, এ বিন্দুতে গতিশক্তি, গতিশক্তি ইকে এ ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার। তো এই যে দেখো হাফ এম এর জায়গায় লিখবো আমরা 5, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH, আর ইউ স্কোয়ারটা কি 0, আদিতে একটা 0 ছিল, 2G, এইচ এর জায়গায় কি উপর থেকে কতটুকু দূরত্ব আসছে, এডি দূরত্ব আসছে বা ডি এ দূরত্ব আসছে। এবার দেখো যেখানে মানটা বসাই দিই, দেখো যে 2 কাটা, তার মানে কি 5 ইন্টু 9.8 ইন্টু এডি এর মানটা 100 বসাইলে দেখবে যে 4900 আসবে। তো দেখো যে মোট শক্তি এই যে 0 প্লাস এটা করলে এ বিন্দুতে মোট শক্তি এই যে ই এ ইকুয়াল টু কত 0 প্লাস 4900 কত আসবে 4900 জুলি। তো 4টা বিন্দুতেই মোট শক্তির পরিমাণ কি সমান, তাই এটি যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলছে। আর অবশ্যই মেনে চলে, যদি 4টা বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান না আসতো তাহলে বলতাম যে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র কি মেনে চলে না। এখানে কি মেনে চলে। এই অধ্যায়ের মধ্যে আমি এখন পর্যন্ত যতগুলা ম্যাথ করাইছি গতকাল এবং আজকে, এইটুকুই এই অধ্যায় শেষ। এই অধ্যায়ে আর কিচ্ছু নাই, এই অধ্যায়ে এর বেশি কিছুই নাই। এখন তোমার কি করতে হবে, সৃজনশীল প্র্যাকটিস। তো সৃজনশীল প্র্যাকটিসটা আমি আগামীকাল করাবো। তার আগে এখানে কিছু সৃজনশীল আছে আমার এখানে লেখা, এই যে এইগুলা কিন্তু সৃজনশীল ম্যাথই। তো এই ম্যাথগুলা গতকাল কিন্তু এই যে যেই ম্যাথগুলা করাইছিলাম, যে একটা ম্যাথ বাকি আছে 19 নাম্বার ম্যাথটা করাইলে অনেক বেশি তোমাদের ডাউটগুলা ক্লিয়ার হবে, যে মোটরের ক্ষমতা 10% বৃদ্ধি করলে এর ব্যয়িত শক্তি, এই ম্যাথগুলা অনেক আসে। তো এইগুলো আজকে করাইবো। এখন পর্যন্ত যা যা পড়াইলাম তা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানায় দাও, একটু কমেন্টে জানায় দাও যে বুঝতে পারছো কিনা। আর তোমরা যারা আছো অবশ্যই অবশ্যই নেক্সট টাইমলাইনে ভিডিওটা শেয়ার দিয়ে রাখো। হ্যাঁ, এই ম্যাথটা বুঝাইবো না আমি, এরকম ম্যাথ এখান থেকে বুঝাই দিব, তাহলেই হবে। এই ম্যাথটা আবার বোঝানো সম্ভব না, এইসব ম্যাথ একবারে বুঝতে হবে। আগেরটা বুঝো নাই, এখন যেটা বুঝাইবো এটার মধ্যে
এটি এই ম্যাথগুলো যারা জানে তারা বুঝে যে এই ম্যাথগুলো দ্বিতীয়বার কখনো বোঝানো সম্ভব নাই। এটা যখন করাইবো তখনই তোমার বুঝতে হবে। আমি কি করতে পারবো, আমি তোমাকে আরেকটা ম্যাথ সেম নিয়মের, এই ম্যাথগুলো যেহেতু সবগুলো সেম, আমি আরেকটা ম্যাথ বুঝাই দিব, এটা বোঝার চেষ্টা করবা। দেখো এখান থেকে যদি আমি 24 নাম্বার ম্যাথটা করি, 24 নাম্বার ম্যাথটা খুব সম্ভবত 2019 বা 19 সালেই রাজশাহী এবং যশোর বোর্ডে আসা একটা ম্যাথ। 24 নাম্বার এখান থেকে যে ম্যাথটা করতেছি, 24-এর ক এবং খ দুইটা ম্যাথ। ক নাম্বারটা দেখো যে বি বিন্দুতে গতিশক্তি 1960 জুল হলে এ বি এর দূরত্ব কত। বি বিন্দুতে গতিশক্তি 1960 জুল হলে এ বি এর দূরত্ব কত। তো বি বিন্দুতে গতিশক্তি এই যে ই কে বি ইকুয়াল টু কত 1960। তো ই কে বি বিন্দুতে গতিশক্তি ই কে ইকুয়াল টু কি হাফ এম ভিবি স্কোয়ার ইকুয়াল টু কত 1960, বা এম ভিবি স্কোয়ার ইকুয়াল টু কত 1960 রে 2 দ্বারা গুণ করলে কত হয় 2 0 0 6 দুগুণে 12 2 হাতের আছে 1 9 দুগুণে 18 আর 1 19-এর 2 19-এর 1 আর 2 1 2 এই যে 3920 আসে, বা ভি স্কোয়ার, আচ্ছা এমটা ঠিক রাখলাম, ভি স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এমটা দ্বারা ভাগ করে দিই ভি স্কোয়ার, আচ্ছা ভি স্কোয়ার ইকুয়াল টু কি এই যে 3920 ডিভাইডেড বাই এম। এম এর মানটা কি দেওয়া আছে, এখানে বস্তুর একটা ভর দেওয়া থাকবে। এখানে আমি ভুল, এই ম্যাথটা অরিজিনালটাই লেখা আছে, তারাও দেখি এখানে লেখা আছে কিনা। এখানে 5 কেজি বা 10 কেজি ভরের একটা বস্তু দেওয়া থাকে। এখন 5 কেজি না, আমি 10 কেজি ধরে করলাম। ধরো যে এম, এইখানে একটা বস্তু আছে এম ইকুয়াল টু 10 কেজি ধরে নিলাম। বস্তুর ভরটা অবশ্যই দেওয়া থাকবে। বস্তুর ভরটা আমি কি ধরে নিছি 10 কেজি, তো 10 দ্বারা ভাগ করলে কি হবে, এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু কত 392। এখন দেখো যে ভি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, ইউ স্কোয়ার প্লাস 2GH। এইচ বলতে কি এ বি, যখন গতিশক্তি হিসাব করি উপর থেকে বস্তুটা কোন জায়গায় আসছে 2G AB ইকুয়াল টু 392, বা ইউ এর মানটা তো 0, আদিতে বস্তুটা কি ছিল স্থির ছিল 0 0 প্লাস লিখার দরকার, আচ্ছা লিখলাম 2G AB এর মানটা আমি কি করব বের করব 392, বা এখান থেকে এ বি এর মানটা আমি চাইলে কি করতে পারবো বের করতে পারবো যে 392 ভাগ 2 ইন্টু 9.8। একটু বলো তো কত আসে, 392 রে তোমরা 18 দশমিক কত 9.8 19.6 দ্বারা ভাগ করো। এটা একটু জানাও কতটুকু আসে দূরত্বটা 20, এই যে 20 মিটার। তার মানে আমি কি পেয়ে গেলাম, এ বি এর দূরত্বটা পেয়ে গেলাম না 20 মিটার। এ বি এর দূরত্বটা কিন্তু আমি পেয়ে গেছি 20 মিটার, এ বি এর দূরত্ব আমি পেয়ে গেছি। দেন দেখো যে এখন আমি ঘ নাম্বার ম্যাথটা, এই যে ঘ নাম্বারে কিন্তু সৃজনশীলের ঘ নাম্বারে এইরকম ম্যাথটাই দেয়। তো এখান থেকে আমি কি করতে পারছি, এ বি এর দূরত্বটা বের করতে পারছি। এবার আমি চলে যাব ঘ নাম্বারে, দেখো বা এখানে যে খ নাম্বার এখানে কি বলছে। তো খ নাম্বারে দেখো যে কি বলছে। খ নাম্বারের জন্য আমি আগে এই ম্যাথটার একটু চিত্রটা অঙ্কন করি, তোমাদের বোঝানোর সুবিধার্থে, তোমার পরীক্ষায় কিন্তু অঙ্কন করা লাগবে না। এই ম্যাথটা তোমাদেরকে যেহেতু আমি বুঝাইতেছি, যার জন্য আমি চিত্রটা আবার দ্বিতীয়বার অঙ্কন করতেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এই বস্তুটার ভর কত কেজি, 10 কেজি একটা বস্তু দেওয়া আছে। এই বস্তুটা কি ভূমিতে পড়লো, 3টা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটা বি, এই বিন্দুটা কি সি, এই বিন্দুটা ডি, এটা হচ্ছে কি এ, 3টা বিন্দু দেওয়া আছে। এখন দেখো যে সম্পূর্ণ দূরত্বটা কতটুকু দেওয়া আছে 50 মিটার দেওয়া আছে, সম্পূর্ণটুকু আছে 50। কিন্তু আমি গণাম মানে আগের প্রশ্নটার মধ্যে আমি কি পাইলাম, এ বি এই যে এইটুকুর দূরত্বটা কতটুকু 20 মিটার আমি বের করলাম। এইটুকুর দূরত্বটা কত মিটার আমি বের করলাম 20 মিটার বের করছি। এখন দেখো যে ঘ নাম্বারে আরেকটা কি বলে দিছি, এসি ইকুয়াল টু 25 মিটার। এসি ইকুয়াল টু কত মিটার 25 মিটার। তার মানে কি এই যে দেখো যা প্রশ্নে বলে দিছে, এই যে এ থেকে সি পর্যন্ত এইটুকু কত
এইটুকু হচ্ছে 25 মিটার বইলা দিছে, যে 25 মিটার বইলা দিছে। কত মিটার বইলা দিছে? 25 মিটার বইলা দিছে। এইটুকু যদি 25 হয়, তার মানে এই বিসি এর মানটা কত? এই যে এইটুকু কত? মাত্র 5 মিটার। কেমনে বুঝলাম? এইটুকু 25, এইটুকু 20, তার মানে কি বড়টা থেকে ছোট এবিটা বাদ দিলে কি পাওয়া যাবে? বিসি এর মানটা পাওয়া যাবে। বিসি এর মানটা কত? 5 মিটার পেয়ে গেলাম। এখন আমি চাইলেই কি ডিসি এর মানটাও জানবো, কারণ এইটুকু যদি 25 হয়, এই যে এসি এর মানটা যদি 25 হয়, সম্পূর্ণটা 50, তার মানে এই যে এইটুকুর মান কত? 25। এই মানগুলা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাই দিও, তো আমি ম্যাথটা করব। ম্যাথটা আমি করব। এগুলা কিন্তু সাধারণ বেসিক, এগুলা তোমার পদার্থবিজ্ঞানে শেখার বিষয় না, এগুলা তোমার কমন সেন্স, যে এই দূরত্বগুলো তোমার বুঝতে হবে। তুমি ম্যাথের জ্যামিতি পারলে এগুলা পারবা। এগুলা কিন্তু ফিজিক্সের বিষয় না, তারপরেও আমি যথেষ্ট সম্ভব বুঝাই দেওয়ার চেষ্টা করছি। বুঝতে পারছো? দেন আমি এই ম্যাথটার মধ্যে যাব। এই ম্যাথটার মধ্যে আবার কি আমাকে কি বলছে? এসি এর মান 25 মিটার হলে, তার মানে কি এক্স্যাক্টলি চিত্রটা আমার এরকম হয়ে গেছে। বি বিন্দুতে গতিশক্তি 1960 জুল হলে উদ্দীপকটি কি যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলছে কিনা। এবার দেখো যে এখান থেকে আমি এই যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলছে কিনা এইগুলো আমি বের করব। বের করার জন্য আমি কি করব? সবগুলা দূরত্ব হিসাব করব। এখানে এডি এর দূরত্বটা দেওয়া আছে কত? 50। তারপরে দেখো যে এবি এর দূরত্বটা দেওয়া আছে 20। প্রশ্নে দেওয়া আছে এসি এর দূরত্বটা দেওয়া আছে 25। আবার আমি কি পাইছি? এসি এর দূরত্বটা কত? 25 দেওয়া আছে। আবার দেখো যে আমি এখান থেকে পাইলাম কি ডিসি বা সিডি এর দূরত্বটাও কত? 25। সবগুলা কি মিটার, সবগুলা কি মিটার। এবার দেখো যে আমি কি এই ডি থেকে বি পর্যন্ত দূরত্বটা আমার জানা আছে না। আমি যদি ডিবি এই ডি থেকে বি পর্যন্ত, ডি থেকে সি পর্যন্ত 25 আর এইটুকু 5, কত হইলো? এই যে 30 মিটার। সবগুলা দূরত্ব আমি লিখে নিলাম। এবার দেখো যে আমি কি করব। এবার আমি লিখবো যে এ বিন্দুতে বিভব শক্তি ইপিএ ইকুয়াল টু কি এম জি এইচ। এইচ এর জায়গায় কি বিভব শক্তির ক্ষেত্রে ভূমি থেকে বস্তুটা কতটুকু দূরত্বে আছে, ভূমি থেকে কতটুকু দূরত্বে আছে, ভূমি থেকে এডি দূরত্বে আছে। লেখা দেবে ডিরেক্ট এডি লিখে দেবে, আর কিছু লেখার দরকার নাই। এম এর মানটা হচ্ছে 10, জি এর মানটা হচ্ছে 9.8, এডি এর মানটা হচ্ছে কত? 50। একটু কমেন্টে জানাও যে এইটুকু কত জুল আসে। এরপরে লিখবা যে এ বিন্দুতে গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো হাফ এম এর জায়গায় তুমি লিখবা 10, বি এ বিন্দুতে বস্তুটা কি আছে? স্থির আছে না? এ বিন্দুতে বস্তুটা স্থির আছে, তার মানে এখানে ব্যাগ এর মানটা কত? বস্তুর ব্যাগটা কত? 0। 0 হইলে কত? এই যে 0 জুল আসলো। ওইটার আনসারটুকু কত? এইটুকু কত? 10 রে 500, 10 রে 9.8 দ্বারা গুণ করলে 98, 98 রে 50 দ্বারা গুণ করলে কত হয়? 0, 5 8 40, 0 4, 5 9 45, 4900, 4900 জুল আসলো। এবার লিখবা যে এ বিন্দুতে মোট শক্তি, আমি এমনভাবে মানগুলা নিছি, এর আগের মানটা কিন্তু আমি আমার মনের মতো নিছি, তারপরে 4900 এসে পড়ছে। এ বিন্দুতে মোট শক্তি এই যে ইএ লিখবা, লিখবা কি ইপিএ প্লাস ইকে এ। দেন লিখবা যে এখানে হচ্ছে 4900 প্লাস 0 সমান সমান কত? 4900 জুল। এটা কি পাইলাম? এ বিন্দুতে মোট শক্তি পেয়ে গেলাম। এবার আমরা বের করব বি বিন্দুতে মোট শক্তি। এই যে বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে লিখবা যে বিভব শক্তি দুইটা দেখাইলেই হয় পরীক্ষার মধ্যে। বি বিন্দুতে বিভব শক্তি ইপিবি ইকুয়াল টু এম জি। এইচ এর জায়গায় তুমি কি লিখবা? ভূমি থেকে বি বিন্দুটা কতটুকু দূরত্বে আছে? বিডি দূরত্বে আছে, এম জি। এই যে বিডি লিখে দিবা। তো এম এর মানটা হচ্ছে 10, জি এর মানটা 9.8, বিডি এর মানটা কত? এই যে দেখো বিডি এর মানটা লিখে রাখছি 30। এই যে 30 বসাই দিবা। এইটুকু কত জুল আসে এটা একটু আমাকে কমেন্টে জানায় দাও। এরপরে আমরা বের করব কি জানো? যে বি বিন্দুতে গতি শক্তি বের করব।
গতিশক্তি EKB ইকুয়াল টু হাফ এম ভিভি স্কোয়ার। হাফ এম কি ভিভি স্কোয়ার, হাফ এম ভিভি স্কোয়ার। তো দেখো যে হাফ এম এর জায়গায় ঠিক রাখলাম, ধরো 10 বসাইলাম। ভি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, ইউ স্কোয়ার প্লাস 2GS। ইউ স্কোয়ারের মানটা 0, কারণ বস্তুটা এই জায়গায় স্থির ছিল, 0 লিখার দরকার নেই। 2GH, এইচ এর জায়গায় কি বস্তুটা উপর থেকে কতটুকু দূরত্বে আসছে, এবি দূরত্বে আসছে, এই যে এবি লেখা দিলাম। তো এই 2 কাটা হয় কি 10 × 9.8 × এবি এর মানটা হচ্ছে 20। এইটা কত আসে এটাও একটু কমেন্টে জানাও। 2940। 2940। এবার আমরা লিখব যে সুতরাং বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি ইবি ইকুয়াল টু কি ইপিবি প্লাস ইকেবি। 2940 প্লাস কত, ওইটুকুর মান কত হবে, এইটুকুর মান 200 9.8 দ্বারা গুণ করলে কত হয় 1960। হ্যাঁ, দেখো যে 4900 জুল আসছে। তো তুমি যা এইটুকু দুইটা বের করলা না, এ আর বি, এরপরে লিখবা কি জানো, যে অনুরূপভাবে, এরপরে লিখে দেবা পরীক্ষা আসলে যে অনুরূপভাবে বি কি সি এবং ডি বিন্দুতেও মোট শক্তির পরিমাণ কত, 4900 জুল। অনুরূপভাবে দুইটা বের করে বাকিগুলো অনুরূপভাবে বলে দিলে হবে। এরপরে লিখবা যেহেতু চারটি বিন্দুতেই মোট শক্তির পরিমাণ সমান, তাই এটি যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলেছে। যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলেছে। ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পারলে 3টা ওয়াই লেখা কমেন্ট করে একটু জানায় দাও যে বুঝতে পারছো। তুমি চাইলে কিন্তু সি বিন্দুতেও বের করতে পারবা, ডি বিন্দুতেও ওইভাবে বের করতে পারো। বের করে 4টা বিন্দু তোমার মন চাইলে 4টা দেখায় দিবা। ভাইয়া 2টা বিন্দুর মোট শক্তি সমান থাকলে বাট পরের 2টা সমান না হলে অবশ্যই হবে। কোনো একটা যদি সমান না হয় তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলছে না। কিন্তু কোনো একটা সমান কখন হবে না জানো, যদি এই দূরত্বগুলোর মধ্যে হেরফের থাকে। ধরো যে এই সম্পূর্ণটা দেওয়া আছে 50, এখন যদি আমাকে বলে দিত যে এইটুকুর মান হচ্ছে 25 না দিয়া বলে দিল যে এইটুকুর মান হচ্ছে 10, তাহলে কি আমার এখানে দূরত্ব একটা গাফলা রয়ে গেছে না? মানে সম্পূর্ণটা 50, কিন্তু আমি ভাঙ্গা দূরত্বগুলা হিসাব করলে দেখা যাইতেছে যে দূরত্বগুলা মানে 50 হইতেছে না। দূরত্বটা যদি কোনো গাফলা না থাকে, এখানে দূরত্বটা এক্স্যাক্টলি দেওয়াই থাকে, এইটুকু 25। হ্যাঁ, দেখা আছে যদি দূরত্বের মানগুলো সঠিক থাকে তাহলে অবশ্যই 4টা বিন্দুতে, 4টা কেন 10টা বিন্দু থাকলেও 10টা বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান হবে। কারণ এখানে কোনো হাত নাই, এটা মুক্তভাবে পড়তেছে। যখন উপর থেকে একটা বস্তু ছাইড়া দেওয়া হইতেছে তখন এটা মুক্তভাবে পড়তেছে, এখানে কারো কোনো হাত নাই। যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলে, অবশ্যই চলে, সবগুলাই চলে। হাবিবুর রহমান সৈকত, তুমি যেহেতু হালকা বুঝছো, তোমার রেকর্ডেড ক্লাসটা আরেকবার দেখতে হবে। যদি রেকর্ড একবার দেখে না বুঝো তাহলে তোমার রেকর্ড ক্লাসটা আরও একবার দেখতে হবে, তাহলেই হবে। কারণ আমার এখানে 99% স্টুডেন্টে বুঝছি। দেন এখন দেখো যে এই ব্যাপারটা হচ্ছে কি, যে অনলাইনে আমি তোমাকে একটা বিষয় একজনের জন্য এটা কি করা যায় না, আমার এখানে দেখা লাগবে কি জানো 95%। অফলাইনে কিন্তু এটাও হয় না,
অফলাইনে কিন্তু এই কারণে অফলাইনে অনেক বেশি পরিমাণ সময়। অফলাইনে কি হয়, ধরো যে দুই একজন কোশ্চেন করতেছে, স্যার বুঝলাম না, দেন স্যারে কি করে এইগুলো আবার বুঝায়। তো অনলাইনে কি করে, আমরা এইগুলা বুঝাই না, আমরা কি করি 95% স্টুডেন্ট যদি বুঝা থাকে তাহলে আমার জন্য এনাফ, এটা আমার জন্য এনাফ। 95% স্টুডেন্ট বুঝলে আমরা কি করি, নেক্সট টপিকে চলে যাই। তো তোমাদের কি করতে হবে, তোমাদের রেকর্ড দেখার সুযোগ থাকবে। অফলাইনে তো রেকর্ড করার কোনো সুযোগ নাই, যার কারণে তোমাদের স্যাররা আবার বার বুঝাইয়া দেয়, তোমাদের ডাউটগুলা ক্লিয়ার করে দেয়। কিন্তু এতে করে যারা পারে তাদের সময় নষ্ট হয়, তাদের কি হয়ে যায়, সময়টা নষ্ট হয়ে যায়। তো এখানে যেহেতু রেকর্ড আছে, তোমরা যারা বুঝো না তারা আবার রেকর্ড দেখে নিবা, তাহলেই বুঝতে পারবা। তো আমি দেখো যে এর পরবর্তী অংশে চলে যাই। এইরকম ম্যাথ আর দেখাইতে হবে না, এইরকম ম্যাথ আমি সৃজনশীলে দেখাবো। কিন্তু 19 নাম্বার ম্যাথটা কতগুলা বোর্ডে যে এরকম ম্যাথ আসছে বলা বাহুল্য। কর্মদক্ষতা 50 বেশি হলে ব্যয়িত শক্তির পরিমাণ পিটি, আচ্ছা এটা না। 19 নাম্বারটা আমি সৃজনশীলের সাথেই করাইবো। আচ্ছা, এইগুলা থেকে আমি মনে করতেছি না আর ম্যাথ করানোর প্রয়োজন আছে, আমি তোমাদেরকে কিছু সৃজনশীল দেখাই দিই। ঠিক আছে, সৃজনশীল না, আজকে আমি তোমাদের ক এবং খ দেখাই দেবো। সৃজনশীল একদিনেই দেখাই দেবো, আগামীকাল সৃজনশীল আগামীকাল দেখাই দেবো, ক এবং খ দেখাই দিই। সব প্রশ্ন পড়তে হবে না, এই অধ্যায় থেকে 10টা প্রশ্ন দিব, 10টা সৃজনশীল প্রশ্ন দিব। ঠিক আছে, কাজ শক্তি ক্ষমতা থেকে 10টা কোশ্চেন দিব। এই 10টা কোশ্চেন থেকেই তোমার এসএসসি পরীক্ষায় কমন পাইবা, 10টা কোশ্চেন থেকে কমন পাইবা। এখন কথা হইল যে জীবন কখনোই ফুলের মতো সুন্দর হয় না। হ্যাঁ, তোমার পরীক্ষায় তোমার সবগুলা সৃজনশীল কমন পড়বে না। তোমার পরীক্ষায় সৃজনশীল আসে কয়টা, 8টা না? 8টার মধ্যে 7টা প্রশ্ন সহজ করবে, একটা প্রশ্ন এমন কঠিন করবে যে কোনো একটা অধ্যায় থেকে, যেটা কেউই পারবে না। মানে দেখা যাবে যে 98% স্টুডেন্টেই ওই প্রশ্নটা আনসার করতে পারতেছে না। এরকম ফিজিক্সে একটা কোশ্চেন হয়। তো এখন ওই কোশ্চেনটা যদি এই অধ্যায় থেকে করে ফেলো তাহলে তো তোমার হবে না। তো সেই হিসেবে তোমার তো 8টা প্রশ্ন কমন পড়ার দরকার নাই, তোমার কমন পড়ার দরকার কয়টা, 6টা ভালো মতন কমন পড়া দরকার, যেন 5টা তুমি আনসার করতে পারো। এখন কথা হলো ক এবং খ নাম্বার প্রশ্ন, পুরো বইয়ের ক এবং খ নাম্বার প্রশ্ন পড়তে হবে। কেন পড়তে হবে, ক খ এক অধ্যায় থেকে দেয়, গ ঘ আরেক অধ্যায় থেকে দেয়। তো দেখা যায় কি যে তোমার গ ঘ কমন পড়ছে, ক খ পড়ে নাই, যার কারণে তুমি প্রশ্নটা আনসার করতে পারতেছো না, বা ক খ পড়ছে গ ঘ পড়ে নাই, এরকম হয়। তো যার কারণে পুরো বইয়ের ক খ নাম্বার প্রশ্ন পড়তে হবে। ক্ষমতা কি, তো আমি তোমাদেরকে গতকাল এই সংজ্ঞাগুলো আমি সূত্রের মাধ্যমে পড়াইছিলাম, ঠিক না? সূত্রের মাধ্যমে কেমনে পড়াইতেছিলাম, ক্ষমতা পি ইকুয়াল টু কি, কৃতকাজ ডব্লিউ ভাগ সময়। তো লিখবা যে একক সময়ে কৃতকাজের পরিমাণকে কি বলে, ক্ষমতা বলে। এই যে ক্ষমতা পি ইকুয়াল টু কি, ডব্লিউ বাই টি, কৃতকাজ ডব্লিউ বাই টি। টি এর মানটা যদি 1 ধরো তাহলে কি পি ইকুয়াল টু টি ডব্লিউ লেখা যায় না? তো একক সময়ে টি এর মানটা কখন হবে, যখন একক সময়ে বা 1 সেকেন্ড সময়ে, একক সময়ে কৃতকাজের পরিমাণকে কি বলে, ক্ষমতা বলে। এই যে সংজ্ঞা গেছে, কাজ করার হারকে ক্ষমতা বলে, দরকার নাই, তুমি সূত্র দিয়ে সংজ্ঞা দিবা। একক সময়ে কৃতকাজের পরিমাণকে কি বলে, ক্ষমতা বলে। সূত্র দিয়ে সংজ্ঞা দিবা, যে কোনো সূত্র মনে নাই, মানে সংজ্ঞা মনে নাই, সূত্র থেকে সংজ্ঞা বানায় লেখা বলবা, 100তে 100% সঠিক, বরঞ্চ এই সূত্রের চেয়ে এই সংজ্ঞার চেয়ে ওই সংজ্ঞা বেশি সঠিক। বুঝতে পারছো? 50 জুল কাজ বলতে কি বোঝো, এই যে 50 জুল কাজ বলতে কি বোঝো, কাজ বলতে কি বোঝো। তো এইটার ক্ষেত্রে তোমরা কি করবা, খ নাম্বার প্রশ্নটা আসে না, কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি, পিটি না? তো 50 জুল কাজ, এই 50 জুল, তো তুমি ক্ষমতাটারে 50 বানাইবা, সময়টাকে 1 দিতে পারো। তো দিবা যে একক সময়ে 50 জুল কাজ বলতে বোঝায় 1 সেকেন্ড সময়ে, 1 সেকেন্ড সময় কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু পিটি, না এটা না, কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু পিটি লিখছি কেন, এফএস,
কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি এফএস। তো লিখবা যে বলটারে তুমি লিখবা যে 50 নিউটন আর সরণটাকে লিখবা 1 মিটার। তো লিখবা যে 50 নিউটন বল প্রয়োগের ফলে যদি 1 মিটার সরণ হয় তাহলে তাকে কি বলা হয় 50 জুল কাজ বলা হয়। অথবা তুমি লিখবা যে 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি 50 মিটার সরণ হয় তাহলেও তাকে কি বলা হয় 50 জুল কাজ বলা হয়। অথবা তুমি দুইটা এই যে তুমি লিখবা কি যে 5 10 50, তো লিখবা যে 5 নিউটন বল প্রয়োগের ফলে যদি 10 মিটার সরণ হয়। মোট কথা হচ্ছে বল এবং সরণের গুণফলটা অবশ্যই যেন 50 হয়। যে 5 আর 10 গুণ করলে কি হয় 50। দুইজনরে সমানভাবে ভাগ করে দেওয়া লাগবে। লিখবা যে 50 জুল কাজ বলতে বোঝায় 50 নিউটন বল প্রয়োগের ফলে 1 মিটার সরণ হয়েছে, অথবা 5 নিউটন বল প্রয়োগের ফলে 10 মিটার সরণ হয়েছে, অথবা 1 নিউটন বল প্রয়োগের ফলে 50 মিটার সরণ হয়েছে। একে বোঝায় কি 50 জুল কাজ বোঝায়। এখন তোমার যদি কোশ্চেন আসে যে 120 জুল কাজ বলতে কি বুঝো, তখন তুমি লিখবা যে 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি 120 মিটার সরণ হয় তাহলে তাকে কি বলে 120 জুল কাজ বলে। অথবা তুমি এটাকে লিখবা কত 12 × 10 কত হয় 120 হয় না, 120 হয় না, তো তুমি ভাগ করে দিবা। লিখবা যে 12 নিউটন বল প্রয়োগের ফলে যদি 10 মিটার সরণ হয় তাহলেও তাকে 50 জুল বলে। অথবা 10 নিউটন বল প্রয়োগের ফলে যদি 12 মিটার সরণ হয় তাহলেও তাকে 120 জুল কাজ বলে। আমি কি বুঝাইতে পারছি? এরকম যে কোনো কোশ্চেন আসলে পরীক্ষায় পারা যাবে কি একটু কমেন্টে জানায় দাও। এইরকম যে কোনো ধরনের কোশ্চেন আসলে পরীক্ষায় আনসার করা যাবে কিনা কমেন্টে ওয়াই লিখে জানিয়ে দাও। আমি ক খ গুলো আজকে শেষ করে দেবো, আগামীকাল গ ক এমসিকিউ তোমরা নিজেরাই পারবা। যদি কখনো এমসিকিউ কোশ্চেন হয় আমার ইনবক্স খোলা থাকবে। কিন্তু আমি 3টা ক্লাস করানোর পর অনেকে এমসিকিউ নিয়ে একদম লাফালাফি করে। যেই সব স্টুডেন্টগুলো এমসিকিউ নিয়ে লাফালাফি করে ওরা কখনোই কোনোদিনও ভালো রেজাল্ট করতে পারবে না, কখনোই কোনোদিনও ভালো রেজাল্ট করতে পারবে না। এমসিকিউ কি, তুমি যদি সিকিউ এবং বইয়ের বেসিকটা ভালো মতন আয়ত্তে আনতে পারো, ক খ নাম্বারগুলো যদি তুমি ভালো মতন করতে পারো, এমসিকিউ তুমি এমনিতেই পারবা। আমি এই যে আগে বলি যে এমসিকিউ, কিন্তু আমি এমনভাবে ক্লাসগুলো সাজাই যেখানে এমসিকিউ পড়ার প্রয়োজন পড়বে না। এমসিকিউ তুমি নিজে সলভ করবা, দেখবে যে এমসিকিউ তুমি নিজে সলভ করলে দেখা যাবে যে 25টা থেকে তুমি 20টা পারতেছো। 25টা থেকে 20টা যদি এখন পারো আলহামদুলিল্লাহ। তুমি টেস্টের পরে যখন একটু টেস্ট পেপার সলভ করবা তখন তুমি 25-এর মধ্যে দেখবে যে তখন তুমি 24 পেয়ে যাবে। ইভেন আমি যে স্টুডেন্টগুলোরে পড়াই তখন ফিজিক্সে 60 নিউটন 2 মিটার সরণ হলে 120 জুল, হ্যাঁ এনা হবে যে কোনোভাবে। তোমার মোট গুণফলটাই যে 60 আর 2 গুণফল করলে কত হয় 120 হয়। এনাফ, যে কোনোভাবে হলেই হলো। এখন কথা হলো তোমাদের জন্য একটা, এখন লাইভে দেখা যায় অনেক স্টুডেন্ট আছো, তোমাদের একটা বলি টেস্ট পেপার বের হবে কখন, এখন থেকে আরো মনে করো যে 4 মাস পর, মিনিমাম 4 মাস পর তোমার ডিসেম্বরে টেস্ট পেপার বের হবে। ডিসেম্বর যদি টেস্ট পেপার বের হয়, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, তুমি মাত্র 3 মাস সময়, ধরো নভেম্বরে বেরোলো, তুমি নভেম্বরের বেরোলে নভেম্বরের শেষের দিকে বেরোবে, ধরো নভেম্বর পড়লা, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে তো পরীক্ষায়, তো তুমি 3 মাস টেস্ট পেপার সলভ করতে পারবে। 3 মাস পাইবা না, 2 মাস পাওয়া যায় টেস্ট পেপারটা। ডিসেম্বর পড়তে পারবা, জানুয়ারি পড়তে পারবা, 2 মাসে টেস্ট পেপার সলভটা আসলে হয় না। তোমাদের কাছে আমার সাজেস্ট থাকবে কি জানো, রয়্যালের এইরকম একটা বই বের করে, হয়তো বের হয়ে গেছে, হয় নাই, কিছুদিনের মধ্যে বের হবে, দেখবে যে 1 মাসের মধ্যে রয়্যাল এরকম একটা বই বের করবে এসএসসি 25 ব্যাচের জন্য, যেখানে তোমার কি থাকবে 2024 23 22 21 20 এই 16 পর্যন্ত, 2024 থেকে 16 পর্যন্ত বোর্ড কোশ্চেন। এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করলেই এনাফ। একটা দেখো যে একবার বোর্ড কয়টা, 8টা বোর্ড, ধরো 8টা বোর্ড, এখন 10টা হয়েছে, ধরো 8টা কত সাল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা বোর্ড হয়েছে না। 8 × 9 কত হয়েছে, ধরো একটা 2018 সালে সম্মিলিত প্রশ্ন হয়েছে, তাহলে 8 × 8 তাহলে কত 64টা না। গড়ে দেখা যায় যে 55 থেকে 60টা সৃজনশীল থাকে একটা অধ্যায়, গড়ে 55 থেকে 60টা সৃজনশীল যদি একটা অধ্যায় থেকে সলভ করো এনাফ। এইরকম একটা বই কিনবা, আমার কাছে যারা পড়ো তারা কি করবা, এই বইটা এইরকম বই কিনা ফেলবা, আমার কাছে বইটা কিছুদিনের মধ্যেই আসবে। তো সুবিধা কি হবে,
আমি যদি এইরকম আপডেট ভার্সনের বইটা থেকে তোমাদেরকে পড়াই দিই, তোমরাও বাড়িতে কি করতে পারবা, বইটা মেলাইতে পারবা। তো এখানে দেখা যায় যে এমসিকিউ সলভ করা থাকে, যে দেখো যে বিগত সালে বোর্ডে যে এমসিকিউ গুলো আসছে, যে 183টা এখন পর্যন্ত, 183টা না কত পর্যন্ত, 211টা। এবং রয়্যালের এমসিকিউ গুলা কি পরিমাণে ডিটেলসলি সলভ করা থাকে, তোমরা যারা রয়্যালের সম্পর্কে ধারণা আছে তারা জানো যে রয়্যালের এমসিকিউ গুলা কত ডিপলি এবং কত সহজে। তো এখন যদি তুমি বইটা কিনে ফেলো, তাহলে তুমি সময় পাইতেছো কত মাস, দেখো যে এটা হচ্ছে কি এপ্রিল মাস, কি মাস গেল, মে মাস। তুমি যদি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি তুমি 8 মাস সময়, 8 মাস সময় যদি তুমি সৃজনশীল প্র্যাকটিস করো এটা থেকে, তাহলে তোমার অনেক বেশি প্রিপারেশন হবে। আমি বলবো তোমাদের প্রতি, আমি বলবো না যে কিনো, কিন্তু তোমরা যদি ভালো করতে চাও, সাপ্লিমেন্ট কখনোই কিনবা না। সাপ্লিমেন্ট একদম বাজে হয়, খুবই বাজে হয়। আমি যদি কোনো বই কিনতে নিষেধ করি, এবং সাপ্লিমেন্ট যারা কিনে সবাই আফসোস করে। তুমি এই এসএসসি 24 ব্যাচের গ্রুপে পোস্ট দিবা যে ভাইয়া সাপ্লিমেন্ট কিনলে কেমন হবে, সবাই বলবে যে বিগত সালের টেস্ট পেপার কিনো, তারপরেও সাপ্লিমেন্ট কিনো না। যে সাপ্লিমেন্টের মতো ফালতু জিনিস আর একটাও হয় না। বইটা এখনো বের হয় নাই, আপডেট ভার্সনটা হয়তো বের হবে কিছুদিন পর। এটা হচ্ছে, এটাকে বলা হয় কি যে মেড ইজি, এসএসসি মেড ইজি 5th এডিশনটা যখন বের হবে, 5th এডিশনটা 24-এর বের হবে, 5th এডিশন। এটা 4th এডিশন 24 ব্যাচের জন্য, তোমাদের 25 ব্যাচ, তোমাদের জন্য 4th এডিশনটা বের হবে। দি রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের যখন বের হবে এটা 4th এডিশন, তোমরা 5th এডিশনটা কিনে নেবে যখন বের হবে। কেন? অনেক সময় পাইবা, অনেক সময় অনেক বেশি তুমি অ্যাডভান্স হয়ে যেতে পারবা। টেস্ট পেপার কিনা 2 মাসে সলভ করা যায় না, কিন্তু এখন থেকে যদি তোমার কাছে এটা থাকে, তুমি এটাকে একদম জ্বালাফালা বানায় ফেলবা, তুমি অনেক বেশি পড়বা, যাতে করে তোমার অনেক বেশি প্রিপারেশন হবে। তো আমি পরে আসি, হ্যাঁ। কতক্ষণ হয়েছে ক্লাসটা, কত মিনিট হয়েছে দেখতে পাচ্ছি না তো। কত মিনিট, 51 মিনিট। আচ্ছা, আমি আর 9 মিনিট একটু কিছু খবর আয় দিই, ঠিক আছে। সাপ্লিমেন্ট মানে হচ্ছে তোমাদের এই যে প্রি টেস্ট পরীক্ষাটা দিবা না, প্রি টেস্ট পরীক্ষার মধ্যে বিভিন্ন নামকরা স্কুলগুলোতে যেই কোশ্চেনগুলো আসবে প্রি টেস্টে, ওই কোশ্চেনগুলা অ্যাড করে, ধরো যে তুমি তোমার স্কুল না, ধরো রাজুক উত্তরা মডেল কলেজ স্কুল অ্যান্ড কলেজে প্রি টেস্টে যে কোশ্চেনটা আসলো, যা মতিঝিল আইডিয়াল, বা এই শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, তারপর টাঙ্গাইলে আছে বিন্দুবাসিনী, ময়মনসিংহ জেলা স্কুল, প্রতিটা জেলার জেলা স্কুলগুলো ভালো হয়, জেলা স্কুল। তারপরে ময়মনসিংহ আছে যে বিদ্যাময়ী গার্লসের প্রি টেস্টের যেই কোশ্চেনগুলো, তোমার স্কুলটা যদি এরকম নামকরা বাংলাদেশের কোনো স্কুল হয়, সেই স্কুলের এই প্রি টেস্ট পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনগুলোর আনসারগুলো থাকে সাপ্লিমেন্টে, তো ওইগুলা খুবই বাজে হয়, ভালো হয় না প্রি টেস্টে। তো যার জন্য আমার সাজেশন এর চেয়ে কী হয়, আর টেস্ট পেপারে কী থাকে, যে টেস্টে যে কোশ্চেনগুলো হয় এইগুলা, প্রি টেস্টের কোশ্চেনগুলো কিন্তু অ্যাকচুয়ালি এসএসসি লেভেলের হয় না, টেস্টেরগুলো মোটামুটি এসএসসি লেভেলের হয়। তার চেয়ে ভালো হয় এইরকম বোর্ড কোশ্চেন সমাধান করা। 2016 থেকে যদি 24 পর্যন্ত বোর্ড কোশ্চেন সলভ করো, এনাফ প্রিপারেশনের জন্য, আর কিছু লাগবে না। যার কারণে আমার সাজেশন থাকবে এটা, এখন তোমাদের মনের ইচ্ছা, কিন্তু বইটা ভালো হয়। শক্তির প্রধান উৎস কি? শক্তির প্রধান উৎস সূর্য, ছোট থেকে পড়ে আসতেছো। আমি থাকি ঢাকা গুলশানে, গুলশান 1-এ। কাজ ও শক্তির মধ্যে দুটি মিল লিখো। এটা যেহেতু খ নাম্বার প্রশ্ন, তো তোমার কি করতে হবে, মুখস্থ করতে হবে। কাজ ও শক্তির মধ্যে দুইটা মিল লিখো। কাজের একক জুল, শক্তির একক জুল, একটা মিল পায়ে গেলাম। কাজ এর একক জুল, শক্তির একক কি, জুল। কাজের মাত্রাও mL/2, শক্তির মাত্রাও কি, mL/2। কাজ ও শক্তি উভয়ই যৌগিক রাশি। কাজ ও শক্তি উভয়ই কি, যৌগিক রাশি। যেরকম শক্তিকে কি বলা হয়, ক্ষমতা। দেখো যে কৃত কাজ, এই যে কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি, এফএস। কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি, এফএস।
আবার শক্তিকে কি পিটি দ্বারা সূচিত করে। এভাবে দেখা যায় যে দুইজনই একটা মানে দুইটারে ভাঙা যায়, যেরকম কৃতকাজ রে ভাঙা যায় কি বল ইন্টু স্মরণ দ্বারা ভাঙা যায় না। তো কৃতকাজ দিলে বাংলে কয়টা পাওয়া যায়? দুইটা, বল পাওয়া যায় আবার স্মরণ পাওয়া যায়। বল রে বাংলে কি পাওয়া যায়? ত্বরণ ইন্টু স্মরণ, ত্বরণ ইন্টু কি পাওয়া যায়? স্মরণ পাওয়া যায়, আবার কি স্মরণ পাওয়া যায়। তো এই কৃতকাজরে বাংলে কি একাধিক রাশি পাওয়া যায়, এরকম শক্তিকে বাংলেও কি একাধিক রাশি পাওয়া যায়, যার কারণে উভয়ে কি যৌগিক রাশি। একটা রাশিরে বাংলে যদি একাধিক রাশি পাওয়া যায় ভিতরে, তাহলে তাকে যৌগিক বলা হয়। এবং যদি বাংলে অন্য কিছু না পাওয়া যায়, একটা রাশি পাওয়া যায়, তাহলে তাকে কি বলা হয়? মৌলিক রাশি বলা হয়। যেরকম ধরো যে সময়, এই সময় রে ভাঙা যায় না, সময় রে বাংলে সময়ই পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না, তাই এটা একটা কি মৌলিক রাশি। যদি বলি যে ত্বরণ, ত্বরণ ত্বরণ এ ইকুয়াল টু কি বেগ ভাগ সময় না, তাহলে ত্বরণ রে বাংলা দুইটা রাশি পাওয়া যাচ্ছে, বেগ আর সময়। তার মানে ত্বরণ একটা কি যৌগিক রাশি। আশা করি বুঝতে পারছো। তো উভয়ই কি যৌগিক রাশি। দীর্ঘ লাভ, এটা যদি এদের গতির প্রশ্ন। কর্মদক্ষতা কাকে বলে? লব্য কার্যকর শক্তি এবং মোট কার্যকর শক্তির অনুপাতকে কি বলে? কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতা এটা ইকুয়াল টু কি, এই যে লব্য কার্যকর শক্তি বা ক্ষমতা ডিভাইডেড বাই কার্যকরটা রেপি মোট ক্ষমতা ইন্টু কি 100%, পার্সেন্ট দিয়ে হিসাব করা হয়। 100 লিখলে কি লেখা হয়? পার্সেন্ট লেখা যায়। তো এখান থেকে কি লব্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি বা লব্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কি বলা হয়? কর্মদক্ষতা বলা হয়। সংজ্ঞা থেকে, সূত্র থেকে সংজ্ঞা লেখা ফেলবা। তারপর আমাদের কি আসছে? নিউক্লিয়ার বিক্রিয়া না, এখান থেকে আর গতিশক্তি কাকে বলে? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে কি বলে? গতিশক্তি বলা হয়। দেখাও যে ক্ষমতা একটি লব্ধ রাশি। এই যে ক্ষমতা পি ইকুয়াল টু কি কৃতকাজ ভাগ সময়, কৃতকাজ রে লেখা যায় এফ এস বাই টি, বা এফ রে লেখা যায় এম এ বাই এস বাই টি। এভাবে দেখা যায় যে একটার বাংলা একাধিক, এখানে কি বাংলায় লিখে দিচ্ছে। তো আমরা কি যে ক্ষমতারে বাংলে একাধিক রাশি, ক্ষমতা হচ্ছে একাধিক রাশির গুণফলের সমষ্টি, তাই এটি একটি লব্ধ রাশি। একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হলে তাকে কি বলা হয়? লব্ধ রাশি বলা হয়। পরন্ত বস্তু, এগুলো তো হচ্ছে দ্বিতীয় অধ্যায়। প্লাবতা পঞ্চম অধ্যায়। কাজ কাকে বলে? কোন বস্তুর বল প্রয়োগের ফলে বলের দিকে বল এবং স্মরণের গুণ ফলে কি বলে? কৃতকাজ বলে। সংজ্ঞা থেকে দিবা। কাজ কাকে বলে? এই যে কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি এফ এস। বল প্রয়োগের ফলে বল এবং স্মরণের গুণ ফলে কি বলে? কৃতকাজ বলে। সংজ্ঞা দিবা সূত্র থেকে। এই যে এই সংজ্ঞা আছে, সূত্রের সংজ্ঞা বেশি সঠিক। তো এই অধ্যায় থেকে এভাবে কয়েকটা ক এবং খ নাম্বার প্রশ্ন আছে, পড়ে নিবা, তাহলে এনাফ। এখন বলো, তোমরা এখানে যারা আছো সবাই কিন্তু গতকালকের ক্লাসটাই আশা করি করছো। যারা আমার কাছে প্রথম ক্লাস করছো তারা একটু বলো তো, ফিজিক্সটা কি আগের চেয়ে সহজ মনে হইতেছে কিনা? আগামীকালের ক্লাসটা করি, দেখবা যে ফিজিক্সটা তুমি এর আগে 2 বছর ফিজিক্স যেরকম লাগতো সম্পূর্ণ ভিন্ন রকম লাগবে। এবং আমি মানে এটা তোমরা ক্লাস করলে বুঝতে পারবা যে ফিজিক্স আমি যেরকম পড়াই, আমি ফিজিক্সের চেয়ে 100 গুণ ভালো পড়াই কেমিস্ট্রি। আমি কেমিস্ট্রির চেয়ে ভালো অন্য কোনো সাবজেক্ট পড়াইতে পারি না। ইভেন কেমিস্ট্রিটা এমনভাবে পড়াইবো যে তোমার 1 ঘন্টায় তোমার মাথায় সব ঢুকে যাবে, এইরকম। আলহামদুলিল্লাহ আমি এরকমভাবে পড়াইতে পারি কেমিস্ট্রিটা। আমি ফিজিক্স ভালো পড়াই না, কিন্তু কেমিস্ট্রিটা আমি বলতে পারি যে কেমিস্ট্রি ক্লাসটা যে কোনো লেভেলের স্টুডেন্ট করলে কেমিস্ট্রি ক্লাসটা ভালো লাগবেই লাগবে। কেমিস্ট্রি ক্লাস যে আমার ক্লাস করার পর কেউ বলবে না যে আমার চেয়ে সহজভাবে বাংলাদেশে অমুক ভাইয়া বা অমুক স্যার আছে আমার চেয়ে ইজিলি ভাবে কেমিস্ট্রি বুঝাইতে পারবে। এইটা আমি মানবই না, কারণ আমার সমান হয়তো বুঝাইতে পারবে কেমিস্ট্রিটা, কিন্তু আমার চেয়ে ভালো করে আমার চেয়ে সহজভাবে কেমিস্ট্রিটা বুঝাই দিবে এইটা আমি কখনোই মাইনে নিব না। 23 সালে এসএসসি 11 অধ্যায়, যে 11 অধ্যায়ের ক্লাস করবে সে বলবে যে 11 অধ্যায়ের চেয়ে সহজ কোনো অধ্যায় নাই। 11 অধ্যায়টা ওই রকম ভাবে পড়াই দিতে পারবো আলহামদুলিল্লাহ। এইরকম পড়ানোর ক্যাপাবিলিটি আমার মধ্যে আছে। আল্লাহ আমার মধ্যে এইরকম কেমিস্ট্রির ক্ষেত্রে আমাকে এরকম দিছে, যার জন্য আমি সবসময় শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, যে আমাকে এই পরিমাণে কেমিস্ট্রিটা আমার মাথায় ঢুকানোর মতো ক্ষমতা আল্লাহ দিছে। তো আশা করি সবার কাছে ভালো লাগছে ক্লাসটা। তো তোমাদের কাছে আবারও থাকবে, যেহেতু ওই যে ক্লাসগুলো তো সব পাবলিকলি করানো সম্ভব হয় না,
তো খুবই স্বল্প টাকায় কিন্তু কোর্স আছে, মাত্র 1400 টাকায় 4 মাস পড়ানো হবে। 01401495766 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যায়। আজকেও বেশ কিছুজন ভর্তি হয়েছে, আজকে এবং আগামীকালে কিন্তু লাস্ট সুযোগ 1400 টাকায় ভর্তি হওয়ার। এরপরে টেস্টের আগ পর্যন্ত যারাই ভর্তি হবে তাদেরই 2000 করে টাকা দেওয়া লাগবে। এই কোর্সেই ভর্তি নিব, কিন্তু তখন 2000 টাকা করে নিব। বইটা তুমি পুরাতন যারা এসএসসি 24 সালে পরীক্ষা দিছে তাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে পারবা চাইলে। এটা তো আমি তো কিনি নাই, আমাকে কিন্তু ফ্রিতে দিছিল, সৌজন্য সংখ্যা আমাকে পড়ানোর জন্য দিছিল। তো আমাকে হয়তো এবারেও দেওয়া যাবে, আমাকে টেস্ট পেপারে দেয়, তবে টেস্ট পেপার আমার ভালো লাগে না, লেকচার বা বাঞ্জিরের টেস্ট পেপার ভালো লাগে না, এই বইটা ভালো লাগে, যার কারণে আমি এটাই ফলো করি। তো তুমি 24 ব্যাচের কাছ থেকে চাইলে বইগুলা কিনতে পারো। তোমরা যদি কিনতে চাও কেউ, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, কারণ আমার অনেক স্টুডেন্ট আছে এসএসসি 24 ব্যাচের, ওরাই বইগুলা কিনছে। ওদের কাছ থেকে চাইলে, আমার যেহেতু আমার স্টুডেন্ট, আমার কাছে বিশ্বাস করে তোমরা কুরিয়ারেও কিনতে পারবা, চাইলে আমি তোমাদেরকে ওদের কাছ থেকে নিয়ে দিতে পারবো। কেমিস্ট্রি ফিজিক্সের একটা অধ্যায় পড়ায় পরেই কেমিস্ট্রির একটা অধ্যায় পড়াইব। কেমিস্ট্রি সপ্তম অধ্যায়টা আগে পড়াই দিব, ফিজিক্স পড়ায় কেমিস্ট্রিটা পড়াই দিব, এরপরে হায়ার ম্যাথের একটা অধ্যায় পড়াই দিব। আর প্রাইভেট ব্যাচের ক্লাস কিন্তু চলমান থাকবে, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। এই যে নাম্বারটা দিলাম, কোথায় নাম্বারটা লিখছি, এই যেখানে নাম্বারটা লেখা আছে, এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাও। আজান দিছে, আমি শেষ করে দেব। 25-এর বইটা বের হয়েছে কিনা আমি আজকে রাত্রে তোমাদের জানাই দিব না। 25-এর বইটা যদি বের হয় তাহলে আমি বলবো না, আর 25-এর বইটা বের না হলেও আর 1 মাসের মধ্যে বের হয়ে যাবে। এখন শুধু শুধু কিনো না, 1 মাসের মধ্যে বের হয়ে যাবে, বের হইলে কিনে নিও বইটা। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আগামীকাল সন্ধ্যা 7টায় সৃজনশীল ক্লাসে জয়েন করো সবাই, কেউ মিস করুন আগামীকালের ক্লাস। এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবা যে আগামীকালের ক্লাসটা অন্তত করতে পারবা। সৃজনশীল টেস্ট মানে সৃজনশীল পড়া দিব, আগামীকালের ক্লাসটা যেন সবাই করে। বন্ধুদের মাঝে শেয়ার করো ক্লাসটা, এবং ক্লাসে করতে বলো, বন্ধুদেরকে সাজেস্ট করো যে ক্লাসটা করার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।